শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের 5টি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু। পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি। হাওড়াঞ্চল প্লাবিত, জলাবদ্ধতায় বাড়ছে দুর্ভোগ। দরদামে মিললে ক্রেতারা নিচ্ছেন পছন্দের পশু। দেশি, ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি। জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসের সন্ধান। পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে পরিমাণ ও সম্ভাব্যতা। প্রবল বৃষ্টিতে সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। সকালে স্থানীয়দের সহায়তায় প্রায় 3 ঘন্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। এদিকে টানা বৃষ্টিতে পার্বত্য 3 জেলায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। শনিবার রাত থেকে সিলেটে বৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সাথে তার রূপ নেয় ভারী বর্ষণে। বৃষ্টির তোড়ে গোলাপগঞ্জ উপজেলার বক্তিয়ারঘাট গ্রামে একটি ঘরের উপর ধসে পড়ে টিলা। এতে ঘরে থাকা রিয়াজউদ্দিন, তার স্ত্রী ও 2 শিশু সন্তান চাপা পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ মিলে 3 ঘন্টার চেষ্টায় 4 জনের মরদেহ উদ্ধার হয়। লাস্ট পর্যায়ে গিয়ে ফায়ার সার্ভিস আনানি হয়েছে, আর বিডিআরও আইসেন, পুলিশ প্রশাসনও আইসেন, আবার সবে মিলিয়া উদ্ধার করা হয়েছে। এটা বসবাসের উপযোগী করে একটা বসবাস করার জন্য এরা বসত বাড়ি করে দিত, তাহলে হয়তো এরকম ঝুঁকিপূর্ণ থেকে আমরা রক্ষা পাইতাম। চেয়ারম্যান মেম্বার আইয়া কইছেন, ফায়ার সার্ভিসও কইছেন, সেনাবাহিনী আইসে, ইয়া তারা উদ্ধার করছে। নিহতদের পরিবারকে দাফনের জন্য তাৎক্ষণিকভাবে 80,000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। এছাড়া জেলার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে নেয়ার কার্যক্রম চলমান আছে। ঝুঁকিপূর্ণ এলাকায় যারা থাকে তাদেরকে যাতে কোনোভাবেই ইউটিলিটি দেওয়া না হয়, সুবিধা যেমন বিদ্যুৎ বা পানির সুবিধা দেওয়া না হয়, সেটাও আমরা বলে আসতেছি। কিন্তু এইসব সব ক্ষেত্রে শতভাগ এটা করা সম্ভব হয়নি, সেই কারণে এই সমস্যাগুলো হচ্ছে, দুর্ঘটনাগুলো হচ্ছে। খাগড়াছড়িতে ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকিতে শালবন, কুমিল্লা টিলা সহ বেশ কিছু এলাকা। টানা বৃষ্টিতে মাইনি ও চেঙ্গি নদীর পানি বেড়ে নিচু এলাকায় জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ তো আছে, ঝুঁকিপূর্ণ নিয়েই তো বসবাস, পাহাড়ের দেশে এখন কি করা, সবগুলো বাসায় পাহাড়ের পাশে। পাহাড় ভাঙ্গা সব মাটি আমার ঘরে ঢুকছে, আমি সারা রাত জাগন ছিলাম। টানা বৃষ্টিতে রাঙ্গামাটির কয়েকটি স্থানে পাহাড় ধস হলেও কেউ হতাহত হয়নি। কর্ণফুলী, মাইনি, রাইখন ও শলক নদীর পানি বেড়ে নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বান্দরবানে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাহাড় ধসের সংখ্যা নিয়ে জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিককে ভারী বর্ষণে পাহাড় ধসের সংখ্যা তো থেকেই যায়, সেক্ষেত্রে আসলে প্রশাসন কি ভূমিকা নিচ্ছে এবং সেখানেও তো জলাবদ্ধতা হয়েছে খাগড়াছড়িতে ভারী বর্ষণে, এই বিষয় নিয়ে জানাবেন কি পরিস্থিতি সেখানকার? দেখুন, টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে খাগড়াছড়ির জনজীবন একেবারে বলা যায় বিপর্যস্ত। আমি এখন যে জায়গাটিতে রয়েছি, এটি যদি আপনাদের সরাসরি দেখাতে চাই, এটা খাগড়াছড়ির সাথে যে লংগদু যে সড়কটি রয়েছে, সড়ক যোগাযোগ সেটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম। অর্থাৎ মাইনী নদীর পানি পেরিয়ে গিয়ে এই যে মিরং এলাকার যে হেডকোয়ার্টার এলাকাটি রয়েছে, সেখানে কিন্তু সড়কের উপরে একেবারে পানি উঠে গেছে। ঘন্টা 2 আগে থেকে এখানে কিন্তু পানি বাড়তে শুরু করেছে এবং কিছু কিছু এলাকায় রাস্তার উপরে প্রায় 1 থেকে 1.5 ফিট পর্যন্ত পানি উঠে গেছে এবং স্থানীয়দের আশঙ্কা এটা কিছুক্ষণের মধ্যে এই সড়কটি একেবারে যান চলাচলের অনুপযোগী হয়ে যাবে। অর্থাৎ সড়কটির সাথে সড়কে যদি আর 1 ফুট পানি উঠে, সেক্ষেত্রে রাঙ্গামাটি লংগদুর সাথে সারা দেশের যে সড়ক যোগাযোগ সেটি বন্ধ হয়ে যাবে। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে খাগড়াছড়ির মাইনী তীরবর্তী যে নিচু এলাকা রয়েছে, বিশেষ করে মেরুং এলাকাটি, সেখানে বেশ কিছু গ্রাম বাহানপুর, চিটেঙ্গাপাড়া এবং বাজারের একটি অংশ, মেরুং বাজারের একটি অংশ ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে।
নিম্নাঞ্চলগুলো, এবং সেখানকার আমরা যে বিষয়টি দেখেছি অন্তত 35টি পরিবার ইতিমধ্যে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা সেখানে কিন্তু আশ্রয় নিয়েছে, এবং সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যে শুকনো খাবার এবং রান্না করা খাবার উভয় দেওয়া হচ্ছে। একই সাথে খাগড়াছড়ি জেলা শহরের পরিস্থিতি যদি আমি আপনাকে বলি, জেলা শহরের বেশ কিছু এলাকায় নেন্সি বাজার, সবুজবাগ, শালবাগান সহ বেশ কিছু এলাকায় কিন্তু এখানে পানি উঠে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে খাগড়াছড়ির বেশ কিছু গ্রামীণ সড়ক রয়েছে যেগুলো আসলে আপনার সড়কগুলোতে মাটি ধস হয়েছে, এবং তবে এখন পর্যন্ত যান চলাচলে আমি কিছুক্ষণ আগে আমি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন, খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক, একই সাথে জালিয়াপাড়া সিন্দুকচুরি সড়ক এবং আরো বেশ কয়েকটি সড়কে দেখা যাচ্ছে যে আসলে সড়কের মাটি ধস হয়েছে। সড়ক বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেই মাটিগুলো সরিয়ে যান চলাচলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত যে বৃষ্টিপাতের অবস্থা, অর্থাৎ বৃষ্টি যে চলমান রয়েছে, এটি যদি আসলে অব্যাহত থাকে সেক্ষেত্রে আহ, সেক্ষেত্রে কিন্তু এই যে জনজীবন আরো বেশি বিপর্যস্ত। এবং প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা সদরের 4টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আজকে দুপুরে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে রান্না করে খাবার দেওয়া হয়েছে। এবং সড়কে বেশ কিছু সড়ক, অর্থাৎ বলা যাচ্ছে যে 5 থেকে 6টি সড়কে কিন্তু আহ, বেশ কিছু ভূমিধসের ঘটনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি হয়নি। এবং যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে সরে আসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হয়েছে, এবং খাগড়াছড়ির প্রত্যেকটা উপজেলা এবং জেলা সদরে একাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই ছিল আসলে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি নিয়ে মেরুং থেকে সবশেষ থাকা সংবাদ। জি, সমীর মল্লিক, আপনি আমাদের সাথেই থাকবেন। এবার সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, ভারী বর্ষণে তো নদ নদীর পানি বাড়ছে, সেক্ষেত্রে বন্যার আশঙ্কা আসলে কতটুকু রয়েছে, এবং যেসব এলাকায় এখন পানি ঢুকে গেছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সে জায়গার পরিস্থিতি কিরকম একটু জানাবেন। দেখুন, আসলে সিলেটে দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে, এবং গতকালও কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে। সিলেটে আজকে সকাল 6টা পর্যন্ত, ঠিক এর আগে 24 ঘন্টায় প্রায় 400 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে। সেক্ষেত্রে নদ নদীর পানি কিছুটা বেড়েছে। সিলেটে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি সারি, গোয়াইন এই নদীগুলোর পানিও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। মূলত হচ্ছে সিলেটে পাহাড়ি ঢলের কারণেই এই সমস্যাটা তৈরি হয়, এবং পাহাড়ি ঢল ভারতের মেঘালয়ে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এবং এই পাহাড়ি ঢলের কারণে মূলত সিলেট অঞ্চলে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি, কিন্তু বন্যার একটা আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা বলছেন যে আগামী 2 দিন এই পূর্বাভাস তারা দিয়েছেন, 2 দিন হয়তো বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে, তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। এবং আপনি জানেন যে নগর জুড়েও জলাবদ্ধতা আছে। আজকে এই প্রবল বৃষ্টিপাতের মধ্যে সিলেটের গোলাপগঞ্জে পাহাড় ধসে 4 জন নিহত হয়েছেন একই পরিবারের। এছাড়া কিন্তু সিলেটে কিন্তু বেশ কিছু এলাকায় কিন্তু পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসও আছে। আমি যদি আপনাকে দেখাই, যে আপনি জানেন যে সিলেটের গোলাপগঞ্জ, জৈন্তাপুর, সিলেট সদরের কিছু এলাকায় পাহাড়ের পাদদেশে প্রায় 10,000-এরও বেশি মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। এবং এই যে বৃষ্টিপাত হচ্ছে, টানা বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড় ধসের একটা শঙ্কা রয়েছে। গতকাল রাতে গোলাপগঞ্জে পাহাড় ধসেছে, বিয়ানীবাজার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এবং কালকে বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের পাদদেশে যে স্থাপনাগুলো করা হয়েছে, এবং এই স্থাপনাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষ বসবাস করছে। জেলা প্রশাসন বলছে যে যারা পাহাড়ের পাদদেশে আছেন তাদেরকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এখানে যারা বাসিন্দা আছেন তারা বলছেন যে তাদের যে থাকার একমাত্র জায়গাটুকু, তারা এখান থেকে সরে গেলে পুনর্বাসনের ব্যবস্থা করার তারা দাবি জানিয়েছে। তারা বলছেন যে জেলা প্রশাসন তাকে নিরাপদে সরিয়ে নিজেই তারা মূলত এই জায়গা থেকে যাবেন, নতুবা তারা যে পরিণতি হোক তারা সেটাই এখানে থেকেই তারা সেই পরিণতি ভোগ করতে চান, এটাই তারা আমাদের জানিয়েছেন। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ। এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বাড়ছে বিভিন্ন নদ নদীর। এরই মধ্যে প্লাবিত হয়েছে হাওড়াঞ্চল, নদী তীরের নিচু এলাকা ও চরাঞ্চল। সড়ক, বাড়িঘরে জলাবদ্ধতা তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন বিভিন্ন এলাকার মানুষ। এদিকে পানি বাড়ায় জালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজের 44টি জলকপাটি খুলে দেওয়া হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বেড়েছে মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদীতে। এরই মধ্যে মনু নদীর পানি ঢুকে পড়েছে লোকালয়ে। গ্রামীণ সড়ক, বাড়িঘরে দেখা দিয়েছে জলাবদ্ধতা, তলিয়ে গেছে হাওড়াঞ্চল। সপ্তাহের কাছাকাছি বৃষ্টি, মনু নদীর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমরা মৌলভীবাজারবাসী খুব আতঙ্কের মধ্যে আছি। সারাদিন বৃষ্টি, গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে আমরা নদীর পাড়ে আমরা আতঙ্কের মধ্যে আছি।
সুনামগঞ্জে উজান থেকে আসা পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে হাওরে ঢুকছে পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 2 দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এটা আশা করি আগামী 24 ঘন্টার ভিতরে হয়তো বিপদসীমা অতিক্রম করতে পারে। ইতিমধ্যে আমাদের ফ্লাড প্রকাশিং এবং ওয়ার্নিং সেন্টার যেটা ডিক্লেয়ার করেছে যে সুনামগঞ্জ সহ সিলেটের কিছু জেলায় বন্যা ঝুঁকিতে রয়েছে। ভারত থেকে আসা ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা সহ সব নদ নদীর পানি বাড়ছে। এতে নদী তীর ও চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। লালমনিরহাটে পানিতে তলিয়ে গেছে নদী তীরের বাদাম ও ভুট্টার ক্ষেত। ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, বাদাম ক্ষেত আমরা তুলছি, এগুলো তলে গেছে। আমাদের বাড়িঘর সব তলিয়ে গেছে। ভোলায় নিম্নচাপের প্রভাবে ঝোড়ো বাতাসে চরাঞ্চল সহ বিভিন্ন এলাকার 5200 কাঁচা ঘর বিধ্বস্ত হয়। অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। আমাদের এখানে যে ক্ষতি হয়েছে আমরা তাদের হয়তো শতভাগ ক্ষতিপূরণ না দিতে পারলেও আমরা আমাদের পর্যাপ্ত ত্রাণের চাল আছে, আমরা প্রত্যেকটা জায়গায় চাল পৌঁছিয়ে দিয়েছি এবং শুকনো খাবার গতকাল থেকে আমরা বিতরণ করে যাচ্ছি। আমাদের কাছে কিছু শিশু খাদ্যও আছে, যেখানে প্রয়োজন সেখানে আমরা দিচ্ছি। এদিকে বিভিন্ন জেলায় কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে রোববার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 123 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো কোরবানির পশুর হাটের খবর। রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। এখন পর্যন্ত 2 সিটিতে 15টি হাটের ইজারা নিশ্চিত করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাট ঘুরে দরদাম যাচাই করছেন ক্রেতারা। তবে পশু বেচাকেনা জমে উঠতে আরো অন্তত 3 দিন সময় লাগবে বলছেন বিক্রেতারা। উত্তরার এই দম্পতি হাটে এসেছেন কোরবানির পশু দেখতে, সঙ্গে 1 বছরের শিশু সন্তান। এখনো ভিড় বাড়েনি, তাই স্বাচ্ছন্দ্যে যাচাই করতে পারছেন দরদাম দেখার জন্য। প্লাস এখন তো আর কিনবো না, যখন কিনবে একটু আইডিয়া নেওয়ার জন্য বেসিক্যালি যে কিরকম দাম হতে পারে, কারণ জীবনে তো কিনিনি, মানে আমি বাইরে থাকি তো এর জন্য আমি জানি না। নিলে হয়তো একদিন আগে নেওয়া হবে। আর বাবুকে নিয়ে আসছি দেখার জন্য প্রাইসটা কেমন, আসলে দামাদামি দেখতেছি, দেখার পরে হয়তো বা নিয়ে যাবো আর কি, ইচ্ছা তো আছে। রাজধানীতে গরু রাখার জায়গা কম, তাই ঢাকায় গরু বেচাকেনা শুরু হয় সাধারণত ঈদের 2 থেকে 3 দিন আগে। যাদের নিজের বাড়ি আছে তাদের অনেকে কিনতে এসেছেন, তবে হাটের বেশিরভাগ ক্রেতা আপাতত দরদাম যাচাই করছেন। এখন হাট জমেনি তো, এজন্য এদের মনে হচ্ছে যে আমরা চাইলেই পাবো, বাট আসলে অত দাম না গরুর। আমরাও দেখতেছি, দেখা যাক, মিললে ইনশাল্লাহ নিয়ে যাব। 1-2 দিন আগে কিনলে হয়ে যায়, রিস্ক হয়ে যায়, পাবো কি পাবো না এরকম একটা থাকে তো, এই জন্য আগে যদি পাই নিয়ে যাব। রাখার জায়গা আছে, মোটামুটি গ্যারেজে রাখা লাগবে। যে আসলাম আর কি, আমি একটু আগেই কিনি, ফ্রি আছি তাই দেখতে আসলাম। এখনো মনে হচ্ছে ওদের দাম ছাড়ার মতো সময় হয়নি। দিন কিংবা 2 দিন আগে কিনতে হয় আমাদের, ওই জন্য আসলাম, ফ্যামিলি নিয়ে আসলাম একটু দেখার জন্য কোন প্রাইজে আছে, কেমন কি আছে বিষয়, এটার জন্য মূলত মার্কেটে আসা। দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর হাটে ট্রাকে করে আসছে কোরবানির পশু। 1 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন বিক্রেতারা, তবে মিলছে না ক্রেতা। আমরা গ্রামেতে কিনে আনছি 5 লাখের উপর দিয়ে, করছে হলো 3,60,000। তারপরে কেউ করে বেচবো, খাদ্যর দাম, ট্রাক ভাড়া বেশি, আমার তো চালান মালান বাঁচা লাগবি। এখন দামের ভিতরে ভাই এই খাদ্যর দামটা বেশি হওয়াতে আমাদের গরু একটু দাম বেশি হইতেছে। কথা বলছেন, আমার এই খাদ্য যদি একটু দাম কম থাকলো নি, তাহলে গরুর দামও একটু কম থাকলো নি। 1,70,80 এবার গরু আছে আমার কাছে, আর নিচের দাম 90-95। এবছর ঢাকা দক্ষিণে 6টি এবং ঢাকা উত্তরে 9টি হাট ইজারা দিতে পেরেছে সিটি কর্পোরেশন। মঙ্গলবার থেকে হাটে শুরু হবে আনুষ্ঠানিক বেচা বিক্রি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দরদামে মিলে গেলেই ক্রেতারা নিচ্ছেন পছন্দের গরু কিংবা ছাগল। প্রাকৃতিকভাবে লালন করা দেশি, ছোট, মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি। বড় সাইজের গরু কাঙ্ক্ষিত দামে না পেয়ে দুশ্চিন্তায় আছেন খামারিরা। চাঁদপুরের সবচেয়ে বড় গরু ভুইয়ারাজের ওজন 1.5 টন। 4 বছর ধরে লালন পালন করা গরুটির দাম 8 লাখ টাকা। ভুইয়ারাজকে দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছে লোকজন। বংশ অনুযায়ী নামকরণ হয়েছে, ঠিক আছে, এই কারণে এটার নাম দিয়েছি ভুইয়ারাজ। আর চাঁদপুরে আমি যত জায়গাতে এই গরু দেখছি, ইনশাল্লাহ আমার গরুর উপরে কোনো বড় গরু নাই, ঠিক আছে। আমি এই গরুটা আমি চাঁদপুরের সেরা মনে করি। আমাদের এলাকাতে এরকম আর দেখে নেই ভুইয়ারাজের মতো। আর আমি এখানে আসা যাওয়া করি, সবসময় দেখি উনি যথেষ্ট পরিমাণ ভালো যত্ন করে। মাগুরায় 4.5 ফুট উচ্চতা এবং 5 ফুট দৈর্ঘ্যের ছাগলের কাঙ্ক্ষিত দাম না পেয়ে দুশ্চিন্তায় আরব আলী। আমি 4 বছর করতেছি, এর খরচ বাইরে যাচ্ছে,
আর আমার গত কোরবানিতে আমি হাটে নিয়েছিলাম, দাম আসলো ভালো, দাম হয়নি, দাম পাইনি। নেত্রকোনায় কোরবানির জন্য প্রস্তুত লালু আর সাধু নামের দুটি ছাগল। 120 কেজি ওজনের ছাগল দুটির দাম ধরা হয়েছে 2 লাখ টাকার বেশি। এই পর্যন্ত 2বার ভ্যাকসিন করা হয়েছে। তো সেই ছাগলটা সেক্ষেত্রে সম্পূর্ণভাবে পিপিআর মুক্ত এবং অন্যান্য ডিজিজ তো ফ্রি। তো সেক্ষেত্রে আমি বলবো যে 100% কোরবানির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং যারা কিনবেন তারা লাভবানই হবেন। কোরবানির সামনে রেখে লাভের আশায় হবিগঞ্জে গরু পালন করেছেন অনেকেই। এবার সবচেয়ে বড় গরু লালন করেন নবীগঞ্জ উপজেলার এমবি অ্যাগ্রো ফার্ম। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনে চীনের 100 কোম্পানির প্রায় 250 জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নিয়েছেন। এ নিয়ে বৈঠক শেষে ব্রিফিং করছেন বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। পার হতে হবে, পার হতে পারলে আপনাদেরকে আমি একটা ফাইনাইট নাম্বার বলতে পারবো। জমিটার পরিমাণটা বলতে পারি, বাট এক্সাক্ট ডলার ভ্যালুটা আমি বলতে চাই না, কারণ আমরা এখনো উই আর স্টিল ওয়ার্কিং থ্রু। থ্যাংক ইউ। জি, জি। সো আপনি একদম রাইট। উনি চীন আমাদের কম্পিটিটর ইন আ ওয়ে, বাট আবার একই সাথে আমাদের কম্পিটিটর না। কেন আমি বলি, চায়না যেসব আরএমজি স্পেসে ওরা যেখানে অপারেট করে সেটা অ্যাডভান্স টেক্সটাইল, আমরা কিন্তু একদম ফাউন্ডেশনাল টেক্সটাইলে অপারেট করি। আমাদের মেজরিটি পিওর কটনে আমরা কাজ করছি। ওনারা ম্যাক্সিমাম ম্যানমেড ফাইবারে চলে গেছেন। ওনারা যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করছেন ওগুলো আরো অনেক অ্যাডভান্সড, আমাদেরগুলো আর একটু এলিমেন্টারি লেভেলে। বাট এই গ্র্যাজুয়েশনটাই হবে, আমরা আস্তে আস্তে ওনাদের মতো এরকম অ্যাডভান্স টেক্সটাইল করব, কোর অ্যাপারেল থেকে বের হয়ে আরো ইন্টারেস্টিং জিনিসপত্র করব আরএমজি ইন্ডাস্ট্রিতে। সো আমাদের রানওয়ে কিন্তু এখন অনেক দূর পর্যন্ত। ওনারা রানওয়ে শেষ মাথায় পৌঁছে গেছেন। ওনারা এখন টেক্সটাইল থেকে মুভ করে হয়তো ইলেকট্রনিক্সে যেতে চান, যেটা আরো বেশি ভ্যালু অ্যাডিং, যেটা ভ্যালু ওভারঅল ভ্যালু একটা ওনাদের দেশে অনেক বেশি। তো আমরা সেটাই করার চেষ্টা করছি যে ওনাদের যে কোম্পানিগুলো আছে যাদের জন্য আসলে লেবার ইন্টেন্সিটি ইম্পর্টেন্ট, সবকিছু তো আর রোবটকে দিয়ে হয় না। অনেক কিছুই আছে যেখানে আপনাকে হিউম্যান লেবারকে, হিউম্যান ক্যাপিটালকে ইউটিলাইজ করতে হবে, এবং এটা ওনারা জানেন। বা ওখানে হয়তো যদি আপনি ওটাকে টেকনোলজি দিয়ে রোবোটাইজ করেন, তাহলে ওখানে যে কস্টিংটা আসবে টেকনোলজি অ্যাড করার কারণে ওটা আর আসলে তখন ভায়াবল থাকবে না। সো এরকম যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে লেবার কস্ট যেহেতু ওনাদের এখন অনেক হাই, প্রায় $2000 মতো হয়ে গেছে, যেখানে আমাদের লেবার কস্ট কিন্তু হচ্ছে মাত্র $105 আমরা বলি অ্যাভারেজ লেবার কস্ট, রাইট? সো ওনাদের হচ্ছে প্রায় $2000 কাছাকাছি। সো ওনাদের জন্য বাংলাদেশে রিলোকেট করাটা মেক্স অ্যাবসলিউটলি গুড সেন্স। সো আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে ওনাদের এই ইন্ডাস্ট্রিগুলা যেগুলো আসলে এখন ওনাদের জন্য ইকোনমিক্যালি ভায়াবল না, ওটাও আমাদের কাছে নিয়ে আসা। এই ব্যাপারে আমাদের কমার্স মিনিস্টারের সাথে লাঞ্চেও কথা হয়েছে। ওনাদের কিন্তু এরকম কোনো ইনহিবিশন নাই যে এই ইন্ডাস্ট্রিগুলো চলে আসলে ওনাদের কি হবে, কারণ ওনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের লোকজন এখন আসলে। বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার গরুর হাট নিয়ে জানাতে রাজশাহী ও লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, ঈদের তো আরো বেশ কয়েকদিন বাকি আছে, গরুর হাট কতটা জমে উঠেছে এবং দাম দর কেমন চাচ্ছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন দাম দর নিয়ে? ঈদের আসলে হাট বেশ গত কয়েকদিন ধরে ঈদের হাটে, যেটি কোরবানি হাটে গরু আসা শুরু হয়েছে, কিন্তু যেইভাবে বেচা বিক্রি শুরু হওয়ার কথা সেটি এখন পর্যন্ত না হলেও কিন্তু আজকের দিন থেকে আমরা দেখছি এই সংখ্যাটা বেড়েছে। এবং আজকে এই মুহূর্তে আমরা যেটি রাজশাহী সিটি হাটে আছি, রাজশাহী অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হাট এটি। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু এসেছে, কোরবানির গরু। সেগুলো যেসব গরু আমরা দেখতে পাচ্ছি সেগুলোর বেশিরভাগই বাড়িতে একেবারে
খামারে অথবা বাড়িতে পালন করা গরু, এইসব গরুই মূলত বেশি উঠেছে। এবং একটা জিনিস যেটা দেখছি, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারছি যে এইখানে বেশিরভাগ মানুষের পছন্দের যেটি মানে চাহিদা যেটি বেড়েছে সেটি হচ্ছে ছোট সাইজের গরু বা মাঝারি মাপের যেসব গরু, সেগুলোর চাহিদাটা অনেক বেশি। এবং এইখানে দাম আমরা যেটি দেখছি যে ক্রেতা বিক্রেতাদের মধ্যে তুমুল দামাদামি হচ্ছে এবং বেশিরভাগ ক্রেতারই যেটি মানসিকতা দেখা যাচ্ছে সাধারণভাবে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা থেকে আসা, যেটি তারা বলছেন যে মূলত আজকে দরদাম একটু করতেছেন, তারা হয়তো আরও একদিন দুই দিন পরে পছন্দের গরু কিনবে এরকম প্রস্তুতি নিয়ে এসছে। আর বিক্রেতা যারা এসছেন তারাও বলছে গত কয়েকদিন ধরেই তারা আসছেন, ঘুরে যাচ্ছেন, প্রত্যাশিত দাম না পাওয়ার কারণেই মূলত তারা এই বারবার যাচ্ছে আসছে। তবে বিক্রেতারা যেমন বলছেন যে তারা যে প্রত্যাশা করছে দামটি সেটি যেমন পাচ্ছে না, অন্যদিকে ক্রেতারাও কিন্তু বলছেন যে দাম বেশ চড়াই বলতেছে তারা। তবে বেশিরভাগ জায়গাতে অধিকাংশ ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পারছি যে দামটা মোটামুটি সহনশীল পর্যায়ে আছে এবং খুবই অস্বাভাবিক বেড়ে গেছে এমনটি নয়। মূলত এটি তথ্য আসছে। আর এর বাইরে রাজশাহীতে মূলত আমরা তথ্য নিয়েছিলাম প্রাণী সম্পদ বিভাগের কাছে, তাদের কাছে যে তথ্যটি আছে যে রাজশাহীতে যে পশুর চাহিদা, যেটি কোরবানির যে চাহিদা, তার থেকে অনেক বেশি গরু এবং ছাগল এখানে রয়েছে। এই কারণে এবারে যেটি আশা করা হচ্ছে যে প্রত্যাশিত দাম এবং যেমন ক্রেতারা যেই দামে বা পছন্দের গরুটি যেটি কিনতে চায় সেটি যেমন কিনতে পারবে, এর বাইরে রাজশাহী থেকে কিন্তু অনেক গরুই রাজশাহীর বাইরে অন্যান্য ঢাকা সহ চিটাগাং, ঢাকা এবং অন্যান্য জেলাতেও কিন্তু রাজশাহী থেকে যাবে বলে আমরা জানতে পেরেছি। আর সব মিলিয়ে যেটি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে যেটি জানতে পারছি যে আগামী 2-1 দিনের মধ্যে এই হাটটি জমে উঠবে এবং ঈদের আগের 2 দিন মূলত বেশ জমজমাট বেচাকেনা হবে, এটি বলছেন এখানকার ব্যবসায়ীরাও। ধন্যবাদ অপু, আপনি সাথেই থাকবেন। এবার আমরা লক্ষ্মীপুর থেকে কোরবানি পশু হাট সম্পর্কে জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে আপনি এখন কোন হাটে আছেন এবং সেখানে পশুর চাহিদা কেমন দেখছেন? কোন আকারের গরুর আসলে চাহিদা বেশি, দাম দর নিয়ে জানাবেন। আমি এখন পুরসভা হাট রয়েছে, গরু হাট সেখানে রয়েছে। তো আমরা সকাল থেকে দেখেছি এখানে ক্রেতার বিক্রেতার কিন্তু বেশ জমজমাট উপস্থিতি রয়েছে। যদিও দুপুরের পরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিছুটা আমরা এখন উপস্থিতি কম দেখেছি। তবে দামের যে বিষয়টি বলবো সেটা হলো এখানে যে দাম কিন্তু তুলনামূলক গত বছরের চেয়ে এবারে যে কোরবানি পশুর দাম সেটি কিন্তু ঠিক আছে। পাশাপাশি আমরা যেটি দেখেছি যে এবার যে গরু বিক্রি হচ্ছে, গত বছর যে গরু বিক্রি হচ্ছে 2 লাখ টাকা, এবার সেই গরু কিন্তু 20,000 টাকা কমে বিক্রি হচ্ছে এমনকি দেখেছি। এর বাইরে কিন্তু লক্ষ্মীপুরে যে গরুগুলো রয়েছে সেখানে যেটি দেখেছি যে এবার লক্ষ্মীপুরের চাহিদা গরু হলো 88,000 গরুর চাহিদা রয়েছে, কিন্তু সেখানে 1,39,253টি গরু প্রস্তুত রয়েছে এমনকি পশু সম্পদ বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে আমরা যেটি এর বাইরে যেটি আমরা জানতে পেরেছি যে চাহিদা অনুপাতে 50,000 গরু বেশি রয়েছে পশু সম্পদ বিভাগের তথ্য জানিয়েছেন। এর বাইরে 5টি উপজেলার প্রত্যন্ত অঞ্চল রয়েছে, প্রায় 3 শতাধিক যে হাট বাজার রয়েছে সে হাটও কিন্তু প্রচুর পরিমাণ আমরা দেখেছি গরু রয়েছে, ছাগল রয়েছে, ভেড়া রয়েছে, পাশাপাশি যে মহিষ, এখানে মহিষও কিন্তু দেখা কিনা হচ্ছে। অর্থাৎ আজকে এখানে ক্রেতাদের সাথে আমরা যেটা কথা বলেছি তারা যেটি জানিয়েছেন এবারের এখন পর্যন্ত হাট যদিও পুরোপুরি জমে উঠেনি, কিন্তু আজকের পর থেকে আর বেশি দিন নাই হাট জমে উঠছে এবং তারা তাদের পছন্দর যে পশুটি তারা কিনবেন সেটি তারা দাম করছেন এবং কেউ কিনছেন। সবকিছু মিলে যদি আমরা বলি এবারের পশুর যে হাট আজকে পর্যন্ত জমজমাট রয়েছে, যদিও বেচা কিনা গত বারের চেয়ে একটু কম, তবে পশুর চাহিদা কিন্তু অনেক বেশি এবং এখানকার যারা ক্রেতারা রয়েছে তাদের চাহিদা রয়েছে মাঝারি এবং ছোট আকারের গরু, সেগুলো তারা পছন্দ করছেন। বড় আকারের যে গরু রয়েছে সেগুলো তাদের আসলে পছন্দ হচ্ছে না, বা এর বাইরে কিন্তু আমরা ইন্ডিয়ার যে গরু থাকার কথা কিন্তু এবার সেই গরু নাই বললে চলে। অর্থাৎ প্রত্যেকটি বাজারে দেখেছি যে দেশীয় জাতীয় খামার রয়েছে, এই খামারের গরু লালন পালন করা বা যারা এই যে প্রফিট উপায় যে পশু লালন পালন করছে সেগুলো কিন্তু এবার বাজারে রয়েছে। যে খামার রয়েছে ওই খামারের পশু এবার কোরবানি হবে এমনকি আশা করছেন এখানকার যারা ক্রেতা রয়েছেন বা বিক্রেতা রয়েছেন তারা। সব আমরা পুলিশ যেটি জানিয়েছেন প্রত্যেকটি হাটে তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে যেন কোনো ধরনের অগ্নিকাণ্ড না ঘটে, তেমনটি জানিয়েছেন পুলিশ সুপার আক্তার হোসেন।
আব্বাস হোসেন, ধন্যবাদ আপনাকে। রাজশাহী ও লক্ষ্মীপুর থেকে কোরবানি পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। শনিবার রাতে এই খনিজ সম্পদের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে বাপেক্স। জামালপুর এক অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক জানান, 1980 সালে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সাইসমিক উপাত্তে গ্যাসের উপস্থিতি পায় বাপেক্স। 2014-15 অর্থ বছরে সাইসমিক উপাত্ত ও 2015-16 অর্থ বছরে ক্লোজ গ্রিড সাইসমিক সার্ভে হয়। সেই উপাত্ত বিশ্লেষণ করে 24শে জানুয়ারি জামালপুর এক অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। এরপর 2600 মিটার খননের পর শনিবার রাতে গ্যাসের সন্ধান পায় বাপেক্স। পরীক্ষা নিরীক্ষার পর গ্যাসের পরিমাণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 3 মাস মেয়াদী প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল 168 কোটি টাকা। 24শে জানুয়ারি আমরা প্রথম আনুষ্ঠানিকভাবে এখানে খনন কাজ শুরু করেছি এবং 25শে এপ্রিল আমাদের খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং এখন আমাদের ওয়েল টেস্টিংয়ের কাজ চলমান এবং ওয়েল টেস্টিংয়ের পরে আমরা জানতে পারবো এখানে গ্যাসের কি পরিমাণ মজুদ আছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, চলতি বছরের 5 আগস্টেই জুলাই স্মৃতি জাদুঘর চালু হবে। এ লক্ষ্যে সারা দেশ থেকে জুলাই আন্দোলনে নিহতদের ব্যবহৃত সামগ্রী সংগ্রহ শুরু হয়েছে। রোববার দুপুরে চট্টগ্রামের লালখান বাজারের বাগঘোনা এলাকায় জুলাই আন্দোলনে চট্টগ্রামের শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাসা পরিদর্শন শেষে সংস্কৃতি উপদেষ্টা এই কথা বলেন। এ সময় শহীদ শান্তর মা তার ছেলে হত্যার বিচার এখনো না হওয়ায় উপদেষ্টার কাছে আক্ষেপ করেন। ফারুকী বলেন, যারা নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের মধ্যে এখনো ন্যূনতম অনুশোচনা নেই। তাদের বিচার কাজ শুরু হয়েছে, দ্রুতই বিচার কাজ শেষ হবে বলেও আশা করেন তিনি। এর আগে সংস্কৃতি উপদেষ্টা শান্তর বন্ধুদের সাথে কথা বলেন এবং পরিবারের কাছ থেকে তার ব্যবহৃত সামগ্রী সংগ্রহ করেন। জুলাই জাদুঘরের কাজ হবে খুনির সব অপরাধ জাতির সামনে তুলে ধরা, যেন 50 বছর পরে, তখন আমরা কেউ থাকবো না, বাংলাদেশের 50 বছর পরে যে প্রজন্ম তারা যেন ওই জাদুঘরে গিয়ে দেখতে পায় আসলে কি হয়েছিল। 2 মামলায় 6 দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক আইভি আক্তার এই নির্দেশ দেন। এর আগে সকালে কড়া নিরাপত্তায় মমতাজকে আদালতে হাজির করা হয়। হত্যাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে 2 দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। সকালে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের নজরুল ইসলামের সাথে আরিফের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 5 জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে মারা যান একজন। নোয়াখালীর হাতিয়ায় নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রোহিঙ্গা নারী হাসিনা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট এলাকায় মেঘনা নদী থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 2 জনে দাঁড়ালো। পুলিশ জানায়, বিবিরহাট এলাকায় নদীতে স্থানীয়রা এক নারীর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে নিহত নারী রোহিঙ্গা ক্যাম্পের। নোয়াখালীর হাতিয়ায় নৌকাডুবিতেই তিনি মারা গেছেন। শনিবার নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে 39 জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে 32 জনকে জীবিত উদ্ধার করা হয় এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন আরও 5 জন। নিখোঁজদের মধ্যে নিহত হাসিনাও ছিলেন। সুনামগঞ্জের সীমান্ত থেকে বিপুল পরিমাণে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। ভোরে সদর উপজেলার সুরমা নদীর হালুয়ার ঘাট থেকে টাস্ক ফোর্সের অভিযানে প্রায় 2,03,00,000 টাকার এসব অবৈধ পণ্য জব্দ করে বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে 1700 পিস ভারতীয় শাড়ি, 180 কেজি জিরা এবং 2200 পিস ক্রিম। এ ব্যাপারে সুনামগঞ্জ 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালান তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালি উপজেলায় যমুনার ডান তীরে ব্যাপক ভাঙনের কবলে পড়েছে কয়েক বছরে। ভাঙন রোধে 6.5 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ে তা শেষ না হয়
আতঙ্কে নদী তীরের বাসিন্দারা। তবে বর্ষা মৌসুমের আগেই বাঁধের বেশিরভাগ কাজ শেষ হবে বলছে কর্তৃপক্ষ। প্রতিবছর যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় শাহজাদপুর উপজেলার এনায়েতপুরের জালালপুর, ব্রাহ্মণগ্রাম, ঘাটাবাড়ি, হাটপাচিল সহ আশপাশের কয়েকটি গ্রাম। এরই মধ্যে নদীতে বিলীন ওই এলাকার বহু বসতভিটা, রাস্তাঘাট সহ ফসলি জমি। তাই বর্ষা মৌসুমে দুশ্চিন্তায় থাকতে হয় নদীপাড়ের বাসিন্দাদের। নদীর ডান তীরে 6.5 কিলোমিটার বাঁধ নির্মাণে কয়েক বছর আগে একটি প্রকল্প নেওয়া হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে শেষ হয়নি তা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। কাজ যদি না হয় বর্ষায় তাহলে আবার ভাঙ্গা বিলান হবে। চট্টা কাইটে যদি ক্যালেন তৈরি করে আপনার যদি একটা কসবাদ করে দেওয়া হইতো, অনেক এলাকার মানুষ হয়তো আরো টেকসই হইতো এই বাঁধটা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে অগ্রগতি ভালো, বর্ষার আগেই শেষ হবে কাজ। আমাদের কাজের প্রায় 85-87% কাজ শেষ। আমরা আশা করছি যে বিগত সময় যে বর্ষা মৌসুম আসার আগে আমরা সম্পূর্ণ কাজ শেষ করতে সক্ষম হব। পুরো প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্লেসিং কাজ মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, ডাম্পিং কাজ চলমান আছে। আমরা হয়তো 1-1.5 মাসের ভিতর ডাম্পিং কাজটা আমরা একটা পর্যায়ে নিয়ে যাব, যাতে নদী ভাঙ্গনে ওই এলাকাটা আর ক্ষতিগ্রস্ত না হয়। এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম থেকে হাটপাচিল পর্যন্ত বাঁধ নির্মাণে খরচ ধরা হয়েছে 650 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নরসিংদীতে আন্তনগর 3টি ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন করা হয়েছে। সকাল 9:30টায় নরসিংদী রেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। ট্রেনগুলো হলো ডাউন আন্তনগর, মহানগর প্রভাতী, মহানগর গোধূলী ও উপবন এক্সপ্রেস। এ নিয়ে স্টেশনে যাত্রাবিরতি করা আন্তনগর ট্রেনের সংখ্যা দাঁড়িয়েছে 8টি। উদ্বোধনকালে ট্রেনের পরিচালক ও লোকোমাস্টার সহ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরাম। পাশাপাশি মিষ্টি বিতরণও করা হয়। নতুন করে 3টি ট্রেনের যাত্রাবিরতিতে যাত্রীদের দুর্ভোগ কমবে। সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের উদ্যোগে 5 শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। রোববার 2 উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়। সিলেটের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নেয় ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি। অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলার শিক্ষার উন্নয়নে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন। সভায় 2 উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 300 শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। শিক্ষাবৃত্তির পাশাপাশি আগামী বছর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য ট্রাস্টের পক্ষ থেকে পেনশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠে একসাথে, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও র্যালি। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় পুষ্টি ঘাটতি কমাতে দুগ্ধ শিল্পের উন্নয়নে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। রাজবাড়ীতে প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। লালমনিরহাটেও জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ সময় আয়োজন করা হয় রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার। এছাড়া ফেনী, দিনাজপুর ও ফরিদপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। নানান কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা 11টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিনের কারণে দেশে পরিবেশ দূষিত হচ্ছে, তাই এখনই সব ধরনের প্লাস্টিক পণ্য বর্জন করতে হবে। পাশাপাশি প্লাস্টিক ও পলিথিনের বিকল্প খুঁজে বের করতে হবে। ঝিনাইদহে ব্যানার, ফেস্টুন নিয়ে পরিবেশবিদ, মানবাধিকার কর্মী সহ নানান শ্রেণী পেশার মানুষ অংশ নেন মানববন্ধনে। পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। নীলফামারী চৌরঙ্গি মোড়ে বেলা 11টায় অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধন। আজকে সংগঠিত
আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।